স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। কোটা আন্দোলনকে ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে আজ দেশব্যাপী শোক পালন করা হচ্ছে। এদিন কালো ব্যাজ ধারণ এবং মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া মন্দির, গির্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। গতকাল মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় এর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মন্ত্রিসভায় উপস্থাপিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের প্রতিবেদনে বলা হয়, কোটা আন্দোলনে সৃষ্ট সহিংসতায় 150 জন নিহত হয়েছে। শোক পালনের অংশ হিসেবে সচিবালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মচারীরা বুকে কালো ব্যাজ পরে অফিস করছেন। কোটা আন্দোলনে সহিংসতায় আহত অনেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে পঙ্গু হাসপাতালে আছেন 76 জন। চিকিৎসকরা জানিয়েছেন, গত 19 জুলাই আহত অনেকে চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। এর মধ্যে 200 জনকে জরুরি চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। রাজধানীর পঙ্গু হাসপাতাল। কোটা আন্দোলনের সহিংসতার সময় ছররা ও রাবারের গুলিতে আহত অনেকেই চিকিৎসা নিচ্ছেন এই হাসপাতালে। কেউ ছাত্র, কেউ দিনমজুর, কেউ চাকরিজীবী, আবার কেউ সাধারণ পথচারী। আহতদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছে। নিয়মিত পরিচর্যার সময় রোগীর আর্তচিৎকারে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। এমন হয়ে গুলি মারছে, পাগলের মতন গুলি, অনেক লোক আহত হয়েছে, আবার 2-5-6 জন মারা হয়েছিল। এটা শুক্রবার আমি কাজে যাওয়ার সময় আর কি পিছন থেকে আর গুলি লাগছে। অফিস থেকে আসার সময় হাউস বিল্ডিংয়ের বিএনএস দিয়ে পার হচ্ছিলাম, তখন হঠাৎ করে কোথা থেকে এসে গুলি লাগলো বলতে পারি না। রোগীর স্বজনরা জানান, চিকিৎসা করাতে গিয়ে বাড়তি কিছু খরচ হচ্ছে। সাভার থেকে ঢাকায় নিয়ে গেছে, ঢাকার থেকে মনে করেন যে ওখানে গুলি বাইর গেছে, ওখান থেকে আবার এখানে পাঠিয়ে দিছে। আমার খরচগুলো ওই জায়গায় বেশি হয়েছে, 50-55 হাজার টাকা ওই জায়গায় খরচ হয়ে গেছে। খরচ মনে করেন এখানে যে ওষুধ দেয়, তারপর বাকি কিছু ওষুধ কিনতে হয় বাইরে দিয়ে। গত 20 জুলাই দায়িত্ব পালনের সময় আহত পুলিশ কনস্টেবল শোনান সেই সময়ের ঘটনা। আমার ওই ড্রেনের ভিতরে ফালিয়ে দেবে, এই সিনারগুলো ঢুকাইতে পারে নাই, দেখালে বাইরে দিয়েছে আর লাইতে দিয়েছে, আমরা ওই ড্রেনের ভিতরে দেব। চিকিৎসক জানান, আহতদের কয়েকজনের পা কেটে ফেলতে হয়েছে। মিরাজে আমার 15 পর থেকে 30-35 এর মধ্যে সংখ্যাটা বেশি দেখলাম আমরা, যতটুকু পেশেন্ট দেখছি আগে। সবাই পায়ের মধ্যে, পায়ের একটু পরে থাইয়ের দিকে, এই ইঞ্জুরিগুলো একটু বেশি, নিচের দিকে ইঞ্জুরি একটু বেশি। তিনি জানান, কোটা আন্দোলনের সময় রোগীর বাড়তি চাপ সামলাতে চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়। আশেপাশে ডাক্তারগুলো ছিল, সবাই চলে আসছে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। কারফিউ শিথিল থাকলেও নওগাঁয় অফিস ও ব্যাংকগুলোতে এখনও ফিরে আসেনি কর্মচাঞ্চল্য। সেবাগ্রহীতা কম থাকায় অনেকটা অলস সময় পার করছেন কর্মচারীরা। সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী আব্দুর রউফ। নওগাঁর সার্বিক পরিবেশ পরিস্থিতি শান্তিপূর্ণ থাকার কারণে আজ মঙ্গলবার ভোর 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত জারি করা কারফিউ শিথিল করা হয়েছে এবং এরই মধ্যে কিন্তু সরকারি অফিস, আদালত, ব্যাংকগুলো খুলেছে। তবে সরকারি অফিস ও ব্যাংকগুলোতে কিন্তু আগের চেয়ে সেবাগ্রহীতাদের সংখ্যা অনেকটাই কমেছে। বিভিন্ন ব্যাংক ঘুরে দেখা গেছে যে তাদের ব্যাংকে আগে যে পরিমাণ সেবাগ্রহীতারা আসতো, এখন কিন্তু সেই পরিমাণ সেবাগ্রহীতার অর্ধেকে দাঁড়িয়েছে। এছাড়া সরকারি অফিসগুলোতে আপনার বিভিন্ন দপ্তর ঘুরে দেখা গেছে যে সংশ্লিষ্ট অফিসের কর্মচারীরা সরকারি দাপ্তরিক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে। এছাড়া কিন্তু আগের মধ্যে সেবাগ্রহীতাদের কিন্তু আনাগোনাটা চোখে পড়ে না, অনেকটাই কিন্তু বিভিন্ন উপজেলা পরিষদ প্রাঙ্গণগুলো কিন্তু ফাঁকা মনে হয়। কারণ হিসাবে যেটা বলা হচ্ছে যে দেশের চলমান সহিংসতার যে ভীতি এবং দেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার জন্য মাঠ পর্যায়ে সেনাবাহিনী, বিজিবির যে টহল, এই টহল সাধারণ মানুষদের মাঝে একটি ভীতির সঞ্চার করেছে। এই ভীতির কারণে কিন্তু কোনো মানুষই প্রয়োজনীয় কাজ ছাড়া কিন্তু বাইরে কেউই বের হচ্ছে না। দর্শক, বরগুনায় বৈরী আবহাওয়ায় রাতভর বৃষ্টিতে জনগণ চরম দুর্ভোগে পড়েছে। গত কয়েকদিন ধরে উপকূলীয় জেলাগুলোয় বৃষ্টি হচ্ছে। বরগুনায় শহরের পৌর সুপার মার্কেটের সামনে থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী শাহ আলী। উপকূলীয় জেলা বরগুনায় রাতভর বৃষ্টি হচ্ছে, বর্তমানে বৃষ্টি চলছে। এর কারণে সাধারণ মানুষ কিন্তু চরম বিপাকে পড়েছে। আমরা দেখেছি যারা আসলে রেন্টাকার রয়েছে, অটোরিকশা রয়েছে এবং যারা চায়ের দোকানদারগুলো রয়েছে, তারা কিন্তু আসলে তাদের বেচাকিনা ঠিকমতো করতে পারেনি এবং দেখেছি তাদের যে পরিবার পরিজন নিয়ে একটু জোয়ারের পানি হলেই সেই সকল আশ্রয়ণ প্রকল্পগুলো তলিয়ে যায়। বেড়িবাঁধের বাইরে এই সকল আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করার কারণে এই একটু জোয়ারের পানি বৃদ্ধি পেলেই সেই সকল আশ্রয়ণ প্রকল্প
প্রকল্প তলিয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো সাধারণ যারা রয়েছেন তাদের আসলে পরিবার নিয়ে কী অবস্থায় রয়েছেন আপনারা। আমরা যে কাজকাম করে খাবো, আমাদের কোনো কাজকামের কোনো লোকজন এই নেই। চায়ের দোকান দিই, সেখানে কোনো কাস্টমার আসছে না বৃষ্টির কারণে। তাই আমরা খুব দুর্ভোগে আছি এবং খুব কষ্টের ভিতরে আছি। হাটের দিনেও কিন্তু যে পরিমাণ সাধারণ মানুষের থাকার কথা সেটা কিন্তু দেখা যায়নি বৈরী আবহাওয়ার কারণে। এরকম আসলে কতদিন থাকবে সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর থেকে জানতে পারিনি। এবং গভীর সমুদ্রে যারা মাছ শিকার করতে গিয়েছেন তারা কিন্তু বৈরী আবহাওয়া দেখে তারা কিনারায় এসেছেন এবং সেই মাছের দেখাও কিন্তু তেমন মিলছেন না, তারাও হতাশায় রয়েছেন। জেলেরা বরগুনায় কিন্তু প্রায় 40,000 জেলে রয়েছে, এর মধ্যে গভীর সমুদ্রে প্রায় 17,000 জেলে মাছ শিকার করেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক, বরগুনার পরিস্থিতি জানছিলাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ডিজেলের দাম বৃদ্ধি ও যথাযথ উদ্যোগের অভাবে মুখ থুবড়ে পড়েছে পিরোজপুরের নেসারাবাদের সম্ভাবনাময় জাহাজ শিল্প। ফলে এই উপজেলার অর্ধশত ডকইয়ার্ড রয়েছে ঝুঁকির মুখে। পিরোজপুরের নেসারাবাদে সন্ধ্যা নদীর দুই পাড়ে গড়ে উঠেছে ছোট বড় প্রায় 50টি জাহাজ নির্মাণের ডকইয়ার্ড। এর মধ্যে বেশ কিছু ডকইয়ার্ড রয়েছে আধুনিক মানের। এসব ডকইয়ার্ডে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের আধুনিক মানের জাহাজ, বানানো হচ্ছে লঞ্চ, উন্নত মানের ট্রলার সহ নানা নৌযান। পাশাপাশি মালামাল পরিবহনের জন্য এখানে তৈরি হয় বড় ধরনের কার্গো জাহাজ, মেরামত করা হয় পুরনো জাহাজও। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানির দাম বৃদ্ধি সহ নানা কারণে ঝুঁকির মুখে পড়েছে নেসারাবাদের এই জাহাজ শিল্প। বর্তমানে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি খুব খারাপ। নতুন করে কেউ কোনো ব্যবসা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে না। আগে আমরা সিরিয়ালে কাজ করিয়া শেষ করতে পারতাম না, আর এখন আমরা কাজ শেষ করার পর অপেক্ষা করি আর একটা নতুন কাজ কবে আসে। নামানোর পর এটা কথা হয় না, স্টাফ খরচ দিয়ে তারা টাকা পায় না। মানে এখন 20 টাকা তো রানিং আছে, 20 টাকাও মানে নাই বলতেই চলে। মানে মাহাজনদের ব্যবসা বাণিজ্য নাই। আমাদের একসময় এখানে ডগেট 40-45টার মতো ডগেট ছিল, বর্তমানে অলরেডি 25-30টার মতো ডগেট বন্ধ হয়ে গেছে। দৈন্যদশা থেকে রক্ষা পেতে উন্নত মানের প্রশিক্ষণ সহ সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করেন ব্যবসায়ীরা। ডলার সংকট, নিত্যপণ্য দ্রব্যের মূল্য বৃদ্ধি, শ্রমিক কষ্ট বেড়ে যাওয়া, এই কারণেই জাহাজ এবং ট্রলারের মালিকরা আপনারা অনেকেই তাদের ট্রলার বন্ধ করে দিয়েছে। নতুন জাহাজ নির্মাণের ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতায় সহজ শর্তে ঋণ যদি প্রদান করা হয়, সেক্ষেত্রে আমার মনে হয় যে বন্ধ হওয়া এই ডকইয়ার্ডগুলো আবার চালু হবে। এসব ডকইয়ার্ডে 2,500 টন পর্যন্ত ধারণ ক্ষমতার বড় জাহাজ তৈরি করা হয়, যা তৈরিতে সময় লাগে 8 থেকে 10 মাস পর্যন্ত। দীপ্ত, বার্তাকক্ষ। মঙ্গল নামেই যেন অমঙ্গল আর আতঙ্ক। মানুষ শূন্য মঙ্গলপুর, খা খা করছে চারদিক। একসময় সমৃদ্ধ জনপদের চিহ্ন হিসেবে টিকে আছে পুরনো আমলের ঘরবাড়ির ইটের টুকরো, উঁচু ভিটা আর 3টি পুকুর। ঝিনাইদহের যে গ্রামের মানুষ থাকে না, সেই গ্রামই মঙ্গলপুর। গ্রাম আছে, মানুষ নেই, এমন জনশূন্য গ্রাম ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায়। এটি উপজেলা শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। নাম মঙ্গলপুর। কোনো জনবসতি নেই, অথচ রয়েছে ধান ও ইক্ষু ক্ষেত। আছে বেশ কয়েকটি বসতভিটা, ধ্বংসাবশেষ ও পুকুর। তারা তো কিভাবে চলে গেল তারা জানি না। তো চাষযোগ্য জমি ছাড়া গ্রামে আসলে কোনো মানুষ বা কোনো বসতি, কোনো ঘর এমন কিছুই নাই। গ্রামে যে মাঠ, আবাদ ঘাট হয়। স্থানীয়রা জানান, মঙ্গলপুর গ্রামে যুগের পর যুগ জনবসতি নেই। 100 বছর আগে মহামারী কলেরায় প্রাণ হারায় গ্রামের অনেক মানুষ। বাকিরা অন্যত্র চলে যায়। তখন থেকেই এটি জনশূন্য। এইভাবে জায়গা জমি জায়গায় আছে, অথচ মানুষ নাই। মঙ্গল ছিল, পাঠান ছিল, এইসব জানিছি শুনেছি। যে ব্রিটিশের আগে মঙ্গলরা দেশ শাসন করে গিয়েছে, আর ওই সময় এখানে লোক বসবাস করেছে। সম্প্রতি মঙ্গলপুরে বসতি স্থাপনের কার্যক্রম হাতে নিয়েছে সরকার। খাস জমিতে আশ্রয়ন প্রকল্পের ঘর ও একটি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়েছে। মহামারীর কারণে তারা ওখান থেকে উঠে চলে যায়, বিভিন্ন জায়গায় চলে যায় এবং কিছু কিছু লোক ইন্ডিয়ায় চলে যায়।
তারপরে গ্রাম শূন্য হয়ে যায়। সরকারিভাবে 8টা ঘর আশ্রয় প্রকল্পে 8টা ঘর করা হয়েছে এবং 8জন আছে, 8টা ফ্যামিলি, এবং পাশে একটা কমিউনিটি ক্লিনিক করা হয়েছে। আমরা আশা করি আস্তে আস্তে ওখানে আবার নতুন করে বসতি স্থাপন হবে। কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের তথ্য মতে এলাঙ্গি ইউনিয়নের 66 নম্বর মৌজার এই গ্রামে 206 জনের নামে জমি রয়েছে। দীপ্ত, বার্তাকক্ষ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাজ্যের সাউথ পোর্ট শহরে শিশুদের নাচের কর্মশালায় ছুরি হামলায় 2জন নিহত হয়েছে। সোমবার লিভারপুলের কাছে সাউথ পোর্ট শহরের হার্ট স্ট্রিটে টেলর সুইফট ইয়োগা ও নাচের কর্মশালায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় 7 শিশু সহ আহত হয়েছেন 9 জন। 2 বয়স্ক ব্যক্তি শিশুদের বাঁচাতে গিয়ে আহত হন। আহত 6 জনের অবস্থা সংকটাপন্ন। 6 থেকে 10 বছরের শিশুদের জন্য এই কর্মশালার আয়োজন করা হয়। এই ঘটনায় সন্দেহভাজন 17 বছরের এক কিশোরকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় রাজধানীর কারাকাসে হাজারো বিক্ষোভকারী রাস্তায় নামেন। বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানো গ্যাস ও রাবার বুলেট ছোড়ে নিরাপত্তা বাহিনী। গণমাধ্যমগুলো জানায় কেউ কেউ পার্বত্য এলাকার বস্তি থেকে কয়েক মাইল পথ পায়ে হেঁটে রাজধানীতে পৌঁছান। গত রবিবার ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট হয়। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট নিকোলো মাদুরো জয়ী হয়েছেন বলে ঘোষণা দেওয়ার পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মাদুরোকে জয়ী ঘোষণা করার বিষয়টিকে জোচ্চুরি বলে অভিহিত করেছেন বিরোধীরা। প্যারিস অলিম্পিকের 4র্থ দিনের শেষ বেলায় ফেন্সিংয়ে মেয়েদের স্যাবর এককে স্বর্ণ জিতেছেন ফ্রান্সের ম্যানন ব্রানেট। ছেলেদের ফয়েল এককে স্বর্ণ জিতেছেন হংকংয়ের চিউং কা লং। জিমন্যাস্টিক্সে ছেলেদের দলীয় প্রতিযোগিতায় স্বর্ণ জিতেছে জাপান। তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর চীনকে পেছনে ফেলে প্রথম হয়েছে জাপানিরা। ছেলেদের দলীয় আর্চারির ফাইনালে ফ্রান্সকে 5-1 ব্যবধানে হারিয়ে স্বর্ণ জিতেছে দক্ষিণ কোরিয়া। ছেলেদের স্ট্রিট স্কেটবোর্ডিংয়ে স্বর্ণ জিতে পেয়েছেন ইয়োতো হরিগোমে। ছেলেদের C1 ক্যানু স্ল্যামে স্বর্ণ জিতেছেন ফ্রান্সের নিকোলাস জেস্তিন। রূপা পেয়েছেন ব্রিটেনের অ্যাডাম বার্জেস এবং ব্রোঞ্জ পেয়েছেন স্লোভারিয়ার ম্যাতেজ বেনুসের। বিস্ময়কর এক জুতা বানিয়ে রীতিমতো স্টার হয়ে গেছেন কেনিয়ার এক যুবক। এক জুতা দিয়ে 3 ধরনের কাজ করা সম্ভব বলে দাবি করেছেন তিনি। তবে এখন পর্যন্ত ওই যুবক জুতা বাজারে ছাড়েননি। এই জুতা অন্ধকারে আলো দেবে, গান শোনাবে, আবার হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হলে করবে মাসাজ। অত্যাধুনিক এই জুতা আবিষ্কার করেছেন 22 বছর বয়সী কেনিয়ার টেডি জিয়াকফ অমন্টি। ইউএসবি পোর্টের মাধ্যমে এই জুতায় গান বাজানো যাবে, চলবে FM রেডিও, হেডফোনেও শোনা যাবে গান। আমরা খুব বেশি মোবাইল নির্ভর হয়ে গেছি, তাই মোবাইল ছাড়াও কিভাবে গান শোনা যায় এই চিন্তা থেকেই জুতার আইডিয়া আসে মাথায়। আমি শুরু থেকেই এমন পণ্য নিয়ে কাজ করার চেষ্টা করেছি যা সহজলভ্য। জানান স্থানীয় ইলেকট্রনিক্সের দোকান থেকে এই জুতার সরঞ্জাম সংগ্রহ করেন তিনি। দুই পায়ে আছে মাসাজের ব্যবস্থা, আছে টর্চ লাইট, যাতে রাতের অন্ধকারে হাঁটতে কোনো অসুবিধা না হয়। অমনটি জানান যারা সাধারণ জুতা পরতে পারেন না, হাঁটতে কষ্ট হয়, তাদের কথা মাথায় রেখেই এই জুতা বানিয়েছেন তিনি। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বিকেল 3টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।